সিলেট বিমানবন্দর থেকে স্পেনের উদ্দেশ্যে প্রথম কার্গো ফ্লাইটের যাত্রা একটু পরই ইউরোপে পণ্য রপ্তানিতে নতুন মাত্রা। জরুরি প্রয়োজন ছাড়া ভারত পাকিস্তানে না যাওয়ার পরামর্শ উপদেষ্টার। গুজরাটে বাংলাদেশি আটকের সুনির্দিষ্ট তথ্য নেই। ঐকমত্যের ভিত্তিতে সংস্কারের সনদ ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়ার আহ্বান খসরুর। ডিসেম্বরের আগেই ভোট চান পার্থ। নির্বাচন ছাড়া সংবিধান পরিবর্তন অসম্ভব। যেসব বিষয়ে সবাই একমত তা নিয়েই হবে জুলাই সনদ, বললেন জুনায়েদ সাকিব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাগত জানাচ্ছি সংবাদ সন্ধ্যায়। আপনাদের সাথে আছে আমি মাহমুদা মমিতা। শিরোনামের পর চলে যাচ্ছে পুরো খবরে। কিছুক্ষণের মধ্যেই সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাবে কার্গো ফ্লাইট। এর মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে পণ্য রপ্তানিতে যোগ হবে নতুন মাত্রা। সন্ধ্যা 7টায় 58 টন গার্মেন্টস পণ্য নিয়ে স্পেনের উদ্দেশ্যে একটি কার্গো বিমান রওনা হবে বলে জানান ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ। বাণিজ্য এবং বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এর মাধ্যমে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের নতুন অধ্যায়ের সূচনা হবে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি বাংলাদেশের পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত। এরপর রপ্তানি বাণিজ্য সচল রাখতে বিকল্প রুট তৈরির এই উদ্যোগ নেওয়া হয়। এ বিষয়ে আরো জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, 7টায় তো কার্গো ফ্লাইটটি উড্ডয়ন করবার কথা, সেটি কি কেমন প্রস্তুতি দেখছেন, অর্থাৎ উড্ডয়ন করবে কখন? দেখুন, 7টায় কিন্তু এই ফ্লাইটটি উড্ডয়ন করার কথা ছিল। তবে আমরা সর্বশেষ যে তথ্যটি জানতে পেরেছি সেটি হলো 7:45-এর দিকে এই ফ্লাইটটি হয়তো ছেড়ে যাবে। কিন্তু এর আগে যে ধরনের আনুষ্ঠানিকতা করা প্রয়োজন সেই সব ধরনের আনুষ্ঠানিকতাই কিন্তু আসলে প্রায় শেষের দিকে। এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন শেখ বশিরউদ্দিন, তিনিও কিন্তু আসলে তার যে আনুষ্ঠানিক বক্তব্য সেটি কিন্তু তিনি বিমানবন্দর কর্তৃপক্ষের মাধ্যমে যে পরিচালিত হচ্ছে যে অনুষ্ঠান, সেখানে তিনিও বক্তব্য রাখছেন। আর আমরা এই মুহূর্তে রয়েছি গ্রাউন্ডে, অর্থাৎ যেখানে বিমানটি আসলে লোড করা হচ্ছে। এবং আমরা কিছুক্ষণ আগেও আসলে দেখতে পেরেছি যে যেই পণ্যগুলো আসলে এই বিমান দিয়ে যাওয়ার কথা রয়েছে সেই পণ্যগুলো কিন্তু যথারীতি বিভিন্ন স্ক্যানিংয়ের মাধ্যমে, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এই পণ্যগুলো বিমানটিতে কিন্তু লোড করা হয়েছে। পাশাপাশি সে সময় বিমানের যারা কর্তৃপক্ষ কিংবা এই যে এয়ারবাসের যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্মকর্তা, তারা সকলেই কিন্তু তখন উপস্থিত ছিলেন এবং এখনও মূলত তারা আসলে বিমানটি ছেড়ে যাওয়ার যে ক্ষণগণনা সেটিই করছেন। এবং বিমানটি ছেড়ে যাওয়ার আগে, যেহেতু এটি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসলে প্রথমবারের মতো কোনো কার্গো ফ্লাইট বিমানবন্দর থেকে ছেড়ে যাবে, সেই কারণে আসলে অনেক ধরনের আনুষ্ঠানিকতাই করা হয়েছে। এবং সর্বশেষ আনুষ্ঠানিকতা হিসেবে থাকবে উপদেষ্টার যে আনুষ্ঠানিক উদ্বোধন করবার কথা, সেটি কি উদ্বোধন হয়েছে নাকি অনুষ্ঠান চলছে? দেখুন, বিমান উপদেষ্টা তিনি বেশ বিকেলেই কিন্তু তিনি এসে উপস্থিত হয়েছেন এবং তিনি কার্গো যে কমপ্লেক্স রয়েছে সেই কার্গো কমপ্লেক্স তিনি পরিদর্শন করেছেন। পাশাপাশি এই গ্রাউন্ডেও তিনি কিন্তু এসে এই যে গ্রাউন্ডের ব্যবস্থাপনা সেটিও কিন্তু তিনি পরিদর্শন করে গেছেন। এবং এই মুহূর্তে মূলত আসলে এই যে উদ্বোধনীর যে কার্যক্রম, উদ্বোধনী যে অনুষ্ঠানটি, সেটি মূলত আসলে করা হচ্ছে বিমানবন্দরের যে হল রুম রয়েছে সেখানে। এবং এখানে কিন্তু বিমানের যারা কর্তৃপক্ষ রয়েছেন কিংবা সিলেট বিমানবন্দরের যারা সংশ্লিষ্ট কর্মকর্তারা, পরিচালক সহ সেই কর্মকর্তারাও কিন্তু এখন উপস্থিত রয়েছেন। এবং আরেকটি বিষয় আপনি জানেন যে আসলে এই যে কার্গো ফ্লাইট, এটি কিন্তু সিলেট থেকে প্রথমবারের মতো যাচ্ছে এবং এই ফ্লাইটের মাধ্যমে 60 টন পণ্য কিন্তু স্পেনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবং এখানকার যারা সংশ্লিষ্ট কর্মকর্তারা তারা জানিয়েছেন যে মূলত গার্মেন্টসে যে তৈরি পোশাকগুলো রয়েছে সেই পোশাকটি মূলত আজকের ফ্লাইটে পরিবহন করা হবে। এবং পরবর্তীতে আগামী 1 মেও কিন্তু আসলে এরকমই একটি কার্গো ফ্লাইট সিলেট থেকে ছেড়ে যাবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এভাবে প্রতি সপ্তাহেই একটি করে কার্গো ফ্লাইট সিলেট থেকে ছেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে তারা জানিয়েছেন। এবং তবে সিলেটের যারা স্থানীয় যারা
রপ্তানিকারক রয়েছেন তারা যে বিষয়টি উল্লেখ করেছেন বারবার যে আসলে এই যে কার্গো ফ্লাইটের মাধ্যমে আসলে সব ধরনের পণ্য যদি আসলে নেওয়া যেত, অর্থাৎ সিলেটের যে কৃষিজ যে পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু এই কার্গো ফ্লাইট দিয়ে পরিচালনা করা সম্ভব হবে না। এর কারণ হিসেবে তারা বলছেন আন্তর্জাতিক মানের যে প্যাকেজিং যে ব্যবস্থাটি সেটি কিন্তু সিলেটে এখনও গড়ে ওঠেনি। তো রপ্তানিকারকরা সেই জোর দাবি জানিয়েছেন যে সিলেটের যে কৃষিজ পণ্যগুলো রয়েছে সেগুলো পরিবহনের জন্য ইউরোপের বাজারে সেগুলো পাঠানোর জন্য আন্তর্জাতিকভাবে যে প্যাকেজিং ব্যবস্থা সেটি যেন গড়ে তোলা হয়, এই দাবিটুকু তারা জানিয়েছেন। সবকিছু মিলিয়ে সিলেট থেকে কার্গো ফ্লাইটের ছেড়ে যাওয়া নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। রানা, আপনাকে ধন্যবাদ আমাদেরকে তথ্য দেওয়ার জন্য। দক্ষিণ এশিয়ায় শান্তি চায় বাংলাদেশ, ভারত পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করবে না ঢাকা। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এই মুহূর্তে জরুরি প্রয়োজন না হলে ভারত ও পাকিস্তান ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি। দেশ দুটি আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করবে বলেও আশা করেন। উপদেষ্টা জানান, ভারত পাকিস্তানের চলমান উত্তেজনার মাঝে ব্যবসা বাণিজ্য যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই লক্ষ্যে কাজ করছে সরকার। এছাড়া ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বিকল্প ব্যবস্থা দেখছে সরকার। পররাষ্ট্র উপদেষ্টা জানান, ইতিমধ্যেই সিলেট থেকে সরাসরি কার্গো বিমান চালু হচ্ছে। এ সময় ভারতের গুজরাটে প্রয়োজনীয় নথিপত্র না থাকায় 1024 জনকে পুলিশ আটকের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশিদের আটকের বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে। আমরা শান্তি চাই দক্ষিণ এশিয়ায়। আমরা জানি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন থেকে বিভিন্ন ইস্যুতে সংঘাতময় সম্পর্ক আছে, কিন্তু আমরা চাই না যে এখানে কোনো বড় কোনো এমন সংঘাত সৃষ্টি হোক যেটা এই অঞ্চলের মানুষের জন্য কোনো বিপদের কারণ হয়ে উঠতে পারে। আমরা চাইব, ভারত পাকিস্তান দুই দেশের সাথে আমাদের সুসম্পর্ক বিদ্যমান, আমরা চাইব যে তারা আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে ফেলুক। সংস্কারের ক্ষেত্রে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে তার সনদ তৈরি করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজো কমিটির বৈঠক শেষে এই কথা জানান তিনি। আমির খসরু বলেন, বিভিন্ন দলের ভিন্ন ভিন্ন আদর্শ, ফলে ভিন্ন মত থাকবেই। যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে তার বাইরে সংস্কারের কোনো সুযোগ নেই। এর বাইরে যেতে হলে নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকারকে আসতে হবে বলে মন্তব্য করেন তিনি। এ সময় বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে রয়েছে। নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে না। যেসব সংস্কারে সবাই একমত সেগুলো নিয়েই সরকারকে নির্বাচনমুখী হতে পারে। ডিসেম্বরের আগেই নির্বাচন আয়োজন সম্ভব বলেও মনে করেন তিনি। নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন ছাড়া আপনারা যে সংস্কারের কথা বলছেন, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, আমরাও সংস্কারের পক্ষে। তবে এটাও বাস্তব যে সংস্কার আপনারা করেন, কিন্তু বড় সংস্কার করতে হলে জনগণের ম্যান্ডেট ছাড়া সেই সংস্কার যদি হয় তাহলে সেই সংস্কার খুব কঠিন হবে না, খুব শক্তভাবে থাকবে না। যেগুলো ঐক্যমত হয়েছে এই বিষয়গুলো জাতির সামনে কেন তুলে ধরা হচ্ছে না, এটাই প্রশ্ন। অলরেডি সবাই সাবমিট করে দিয়েছে, অনেকদিন সময় চলে গেছে, আলোচনা শেষ। আপনি এটার জন্য এক সপ্তাহের বেশি সময় রাখেন না। কোথায় ঐক্যমত হয়েছে জাতিকে জানান, কোথায় ঐক্যমত হয়েছে জাতি জানুক, এবং ওই ঐক্যমতের ভিত্তিতে আমরা সনদ সই করে দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাই। খুব সহজ ব্যাপার। নতুন সংবিধানের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়নি বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। নির্বাচন ছাড়া সংবিধান পরিবর্তন অসম্ভব মন্তব্য করে তিনি বলেন, অন্য বিষয়ের সংস্কার নির্বাহী আদেশেই সম্ভব। ঐকমত্য কমিশনে দলের প্রস্তাব জমা দিয়ে এসব মন্তব্য করেন সাকি। ঐকমত্য কমিশনের সাথে প্রথম দফার আলোচনার জন্য জোনায়েদ সাকির নেতৃত্বে জাতীয় সংসদের এলডি হলে যান গণসংহতি আন্দোলনের প্রতিনিধিরা। প্রায় 3 ঘন্টা আলোচনা শেষে দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি নতুন সংবিধান বা সংবিধান সংস্কার বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন। সাকি বলেন, সংবিধান সভার পরিবর্তে সংবিধান সংস্কার সভার কথা বলছে তার দল। নতুন সংবিধান কিংবা সংবিধান পুনর্লেখনের ক্ষেত্রে প্রস্তাব আছে, কিন্তু কোনো ঐক্যমত্য এখনো তৈরি হয়নি। সংবিধান এবং সংবিধান সংশ্লিষ্ট বিষয় নির্বাচন ছাড়া সংস্কার সম্ভব নয়। যারা বলেন সেটা তাদের ব্যাখ্যা। আমরা মনে করি না যে সংবিধান এবং সংবিধান সংশ্লিষ্ট বিষয় নির্বাচন ছাড়া কোনো পরিবর্তন করা যায়। আর তার বাইরে যত বিষয় আছে অন্তর্বর্তী সরকারি নির্বাহী আদেশে সেগুলোকে বাস্তবায়ন করতে পারে। ঐকমত্য কমিশনের 166টি প্রস্তাবের মধ্যে 138টির সাথে গণসংহতি আন্দোলন একমত বলে জানান সাকি। বলেন,
যেসব বিষয়ে দলগুলো একমত হয়েছে সেগুলোর সংস্কার নির্বাহী আদেশেই বাস্তবায়ন করা যায়। সর্বসম্মত বিষয়ে যেগুলো সংবিধান সংশ্লিষ্ট নয় সেগুলো তো কার্যকর হয়ে যেতে পারে খুব দ্রুত, আর সংবিধান সংশ্লিষ্টতা নির্বাচনের পরে হবে। ফলে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ অন্তর্বর্তী সরকার ঘোষণা করবেন, এবং সেই ঘোষণাটা আসলে মানে যদি তারা কথার কথা যে তাদের আর্লিয়েস্ট টাইম ডিসেম্বরের পরে নিতে হয়, তাহলে কেন তারা ডিসেম্বরের পরে নেবেন সেটা তো আমাদেরকে পরিষ্কার করতে হবে, জানাতে হবে। তারা কারণ ব্যাখ্যা করবেন যে এই কারণে ডিসেম্বরের পরে নিতে হচ্ছে এবং এটা সময় তাদের লাগছে। গণসংহতি আন্দোলনের নেতা আরও বলেন, যেসব বিষয়ে সবার ঐকমত্য হবে সেগুলোই হবে জুলাই সনদ। পরবর্তী সংসদের মাধ্যমে এটি বাস্তবায়নের বাধ্যবাধকতা তৈরি করা হবে। আগামী সংসদের গঠিত সংসদে যাতে এটা বাস্তবায়িত হয় সে ব্যাপারে একটা বাধ্যবাধকতার জায়গা তৈরি করার ক্ষেত্রে আমরা বলেছি। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন সুষ্ঠু করতে প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা রাখার দাবি জানিয়েছে জামায়াত ইসলামী। এজন্য ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতাও চেয়েছে দলটি। রোববার রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে এসব কথা জানান জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বানও জানিয়েছে দলটি। এ সময় গণতন্ত্র, নারী অধিকার ও সংখ্যালঘু নিয়ে জামায়াতের অবস্থান জানতে চায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামায়াতের রাজনীতিতে নারীদের অংশগ্রহণ 43% বলে জানানো হয়েছে। এ সময় যৌনকর্মীদের লাইসেন্স দেয়া নারীর মর্যাদা ও অধিকারের প্রতি আঘাত বলেও উল্লেখ করেন তিনি। নির্বাচনে অবজারভার পাঠানোর ব্যাপারে আমরা কথা বলেছি। ইকুয়াল প্লেইং ফিল্ড তৈরি হওয়ার জন্য বিশেষ করে প্রত্যেকটি বুথে ইলেকশনে সিসি ক্যামেরা যাতে সংযোজিত থাকে আমরা এটা প্রস্তাব করেছি, তারা এই প্রস্তাবকে এনকারেজ করেছে। কক্সবাজার 1 আসনের সাবেক এমপি জাফর আলমকে গ্রেপ্তার করেছে ডিবি। দুপুরে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। জাফর আলম কক্সবাজার 1 চকরিয়া পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। 2018 সালে আওয়ামী লীগের হয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন জাফর আলম। বিভিন্ন অনিয়ম, অবৈধ সম্পদ অর্জন এবং স্থানীয়দের উপর নির্যাতন, নিপীড়ন চালানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাননি। পরে স্বতন্ত্র নির্বাচন করে তিনি পরাজিত হন। আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতির কারণে মামলা সত্ত্বেও বিতর্কিত সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার করা হচ্ছে না বলে অভিযোগ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের। বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল হোতা উল্লেখ করে তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি। রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির আইনজীবী নেতারা। এছাড়া হাইকোর্টে যেসব বিচারপতি আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে কাজ করেছে তাদের দ্রুত পদত্যাগের দাবি জানান তারা। আওয়ামী লীগের দোসর বিচারপতিদের পদত্যাগ এবং খায়রুল হকের গ্রেপ্তারের দাবিতে 29 এপ্রিল সারা দেশে আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয় সংবাদ সম্মেলন থেকে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে তার এই রায় আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা যথাযথ দায়িত্ব পালন করছেন না বিধায় খায়রুল হক সাহেবকে এখনো আইনের আওতায় আনা হয়নি, যে কারণে বাংলাদেশের আইনজীবী সমাজ হতাশ এবং ক্ষুব্ধ। বেগম খালেদা জিয়া সহ বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দকে নির্বাচনে অযোগ্য ঘোষণাকারী বিচারপতি বহাল তবিয়তে রয়েছেন, অথচ নির্বাচনে অংশগ্রহণ করাটা ছিল তাদের প্রত্যেকের সাংবিধানিক অধিকার। জুলাই আন্দোলনে শহীদ জসিম উদ্দিনের কন্যা লামিয়ার আত্মহত্যার ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। সকালে রাজধানীতে সুরুথাল শেষে লামিয়ার মরদেহ দাফনের জন্য পটুয়াখালীর দুমকির ধোপার হাটখোলা গ্রামে নিয়ে যাওয়া হচ্ছে। স্বজনরা জানিয়েছে, শনিবার রাত 10টার দিকে রাজধানীর শেখের টেকের ভাড়া বাসায় লামিয়া আত্মহত্যা করেন। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে সুরুথাল শেষে লামিয়ার মরদেহ নিয়ে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা হন স্বজনরা। মাগরিবের নামাজের পর পাঙ্গাসিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে লামিয়ার জানাজা হবে। বাবার কবরের পাশেই দাফন করা হবে তাকে। গত 18 মার্চ নানা বাড়ি যাওয়ার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় লামিয়া।
আমার নাতি তো শেষই হয়ে গেছে। এই যদি অগু ছিল আমার নাতি হত্যা করিয়ে গেছে, আমি বিচার আগে ফাঁসি চাই। মাগুরায় শিশু আসিয়ার ধর্ষণ ও হত্যা মামলার প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সকাল 10:30টার দিকে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষ্য গ্রহণ করা হয়। প্রথম দিন মামলার বাদী শিশু আসিয়ার মা আয়েশা খাতুন, প্রতিবেশী জলি খাতুন এবং আসিয়াকে বহনকারী ভ্যান চালক রুবেল হোসেনের সাক্ষ্য নেওয়া হয়। আগামীকাল আবারও সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করা হয়েছে। এর আগে সকালে জেলা কারাগার থেকে আদালতে আনা হয় 4 আসামিকে। এদিকে মামলার শুরু থেকে আসামি পক্ষে কোনো আইনজীবী না থাকলেও লিগ্যাল এইডের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত আইনজীবী আজ সাক্ষীদের জেরা করেছে। গত 5 মার্চ বোনের শ্বশুরবাড়িতে গিয়ে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশু আসিয়া। 13 মার্চ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এই ঘটনায় মামলা দায়েরের পর বোনের জামাই, শ্বশুর, শাশুড়ি সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়। 13 এপ্রিল চার্জশিট দাখিল করে পুলিশ। বাদীসহ 3 জন সাক্ষী আজকে হুজুর আদালতে সাক্ষ্য প্রদান করেছেন এবং ইতিমধ্যে আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগ হয়েছে লিগ্যাল এইডের মাধ্যমে। তাদের নিয়োজিত আইনজীবী আজকের সাক্ষীদেরকে জেরা করেছেন। বিজ্ঞ আদালত সাক্ষ্য সমাপ্তান্তে আগামীকাল আবার সাক্ষীর জন্য দিন ধার্য করেছেন। রাজধানীর উত্তরায় বিআরটিসির ট্রাকের ধাক্কায় মোহাম্মদ নাইম নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। পরীক্ষা শেষে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যু হয় তার। দুপুর 1:15টার দিকে বিএনএস সেন্টারের সামনে রাস্তা পারাপারের সময় তাকে ধাক্কা দেয় ট্রাকটি। স্থানীয়রা জানিয়েছেন, বিমানবন্দরগামী ট্রাকটি নাইমকে ধাক্কা দিলে দ্রুত সহপাঠীরা তাকে উদ্ধার করে স্থানীয় উইমেন্স হাসপাতালে নিয়ে যায়। পরে বেলা 3:15টার দিকে ঢাকা মেডিকেল নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নাইম উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। উত্তরা 5 নম্বর সেক্টরের বাসিন্দা নজরুল ইসলামের ছেলে এবং নাইম বাবা মায়ের একমাত্র সন্তান। গত বছর 17,777 শ্রমিক মালয়েশিয়া যেতে না পারার মূল দায় বিভিন্ন এজেন্সির। একথা জানিয়ে হাইকোর্টে রিপোর্ট জমা দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। কর্মীদের কাছ থেকে নেওয়া 4 থেকে 6 লাখ টাকা প্রমাণ সাপেক্ষে ফেরত দিতে এজেন্সিগুলো বাধ্য বলেও রিপোর্টে জানানো হয়েছে। রোববার বিচারপতি ফাহমিদা কাদের এবং মুবিনা হকের বেঞ্চে এই প্রতিবেদনের উপর শুনানি হয়। পরে আদালতের আদেশে বলা হয়, মালয়েশিয়া যেতে না পারা 17,777 জনের টাকা ফেরত দেয়া এবং দোষীদের বিরুদ্ধে আইনগত কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে জানাতে হবে। রিটকারী আইনজীবী তানভীর আহমেদ বলেন, গত বছর মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে বড় ধরনের আর্থিক কেলেঙ্কারি হয়। এর মাধ্যমে একটি চক্রের 20,000 কোটি টাকা হাতিয়ে নেওয়ার খবরও প্রচার করা হয়। সরকার এই রিপোর্টে আরেকটা জিনিস বলছে যে সরকার অলরেডি ইনিশিয়েটিভ নিচ্ছে যে মালয়েশিয়া কিভাবে পাঠানো যায়, অর্থাৎ এই যারা ভুক্তভোগী আছে তো তাদেরকে পাঠিয়েছে কিনা অথবা না পাঠালে তাদের টাকাগুলো ফেরত দিয়েছে কিনা এবং রিক্রুটিং এজেন্সি যেগুলো দায়বদ্ধ তাদের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নেয় সুনির্দিষ্টভাবে আগামী 27শে আগস্ট রিপোর্ট দিতে বলা হয়েছে। সোমবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। হযরত শাহজালাল বিমানবন্দর থেকে রাত 2:15 সৌদি এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি ছেড়ে যাবে। এর মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে ধর্ম মন্ত্রণালয়। ঢাকা থেকে সব হজযাত্রীর সৌদি আরব অংশের ইমিগ্রেশন হবে শাহজালাল বিমানবন্দরে। এর মধ্যে 87,000 হজযাত্রীর 79 ভাগের ভিসা হয়েছে। এবার হজ ফ্লাইট চলবে 31 মে পর্যন্ত। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম হজ। এই ফরজ ইবাদত পালনে প্রতি বছর বিশ্বের প্রায় 25 লাখ মুসলিম সমবেত হন সৌদি আরবে। এবছর বাংলাদেশ থেকে হজে যাবেন 87,100 জন যাত্রী, যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 5,200 জন, বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন 81,900। সোমবার সন্ধ্যায় উদ্বোধন হবে হজ ফ্লাইটের। এরই মধ্যে আশকোনা ক্যাম্পে আসতে শুরু করেছেন হজ যাত্রীরা। ইসলামী একটা শর্ত আছে, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এখানে আমার পয়েন্টে আসছে, এটা আমাকে করতেই হবে। আল্লাহর গো তওয়াব করার জন্য যাচ্ছে, হজ করার জন্য যাচ্ছি, গুনাহ মাফের জন্য যাচ্ছি। আসল উদ্দেশ্য নিজেকে আত্মশুদ্ধি করা এবং আমরা দোয়া চাই সর্বস্তরের মানুষ আমরা যেন সুস্থভাবে এই কাজ শেষ করে আবার আল্লাহর রহমতে আপনাদের মাঝে ফিরে আসতে পারে। হজযাত্রীদের বাংলাদেশ অংশের ইমিগ্রেশন হবে আশকোনা হজ ক্যাম্পে, আর হযরত শাহজালাল বিমানবন্দরে হবে সৌদি অংশের। নিরাপত্তায় সার্বক্ষণিক 2 শতাধিক পুলিশের পাশাপাশি থাকছে গোয়েন্দা নজরদারি। এখানে নিরাপত্তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ রয়েছে, পাশাপাশি রোভার স্কাউট রয়েছেন, অন্যান্য গোয়েন্দা সংস্থাও রয়েছেন। তারা সার্বিকভাবে এই নিরাপত্তার জন্য যা যা করা দরকার, যাতে করে এখানে কোনো ধরনের দুর্ঘটনা বা কোনো ধরনের নিরাপত্তা বিঘ্ন না ঘটে, তার জন্য যেটা করা দরকার সেটা সর্বোচ্চ চেষ্টা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে করা হবে।
বিমান বাংলাদেশ সহ 3টি এয়ারলাইন্স 232টি ফ্লাইটে এবছর হজযাত্রী পরিবহন করবে। হাব জানিয়েছে এখন পর্যন্ত 60,000-এর বেশি যাত্রীর ভিসা হয়েছে। এখন পর্যন্ত কোনো জটিলতা তৈরি হয়নি। সরকারি বেসরকারি উভয় ব্যবস্থাপনার হজযাত্রীরাই ইনশাআল্লাহ যাওয়া শুরু করবেন। ইতিমধ্যে আমাদের সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় 60,000-এর মতো ভিসা ইস্যু হয়ে গেছে, বাকিগুলো প্রক্রিয়াধীন। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকভাবে চলছে। বিমান টিকিটও অনেকাংশে বরাদ্দ হয়ে গেছে। চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী 4 বা 5 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকায় এবার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে 38.5 ডিগ্রি সেলসিয়াস। তারপরও গতবারের তুলনায় কম, কিন্তু বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি হচ্ছে বলে জানান আবহাওয়াবিদ। 2-1 দিনের বৃষ্টি হলে কমে আসবে ভ্যাপসা গরম। আবহাওয়া অফিস জানিয়েছে এবছর টানা তীব্র তাপদাহের সম্ভাবনা নেই। গত বছর এ সময় তীব্র তাপদাহে পুড়েছে গোটা দেশ। পারদ ছুঁয়েছিল 43 ডিগ্রি সেলসিয়াসে। এবার সর্বোচ্চ 41 ডিগ্রি উঠেছে যশোরে। এবছর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে 38.5 ডিগ্রিতে, তবে রোববার ছিল 34 ডিগ্রি। তারপরও ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। আবহাওয়াবিদরা বলছেন, বাতাসে আর্দ্রতা বা জলীয় বাষ্প বেড়ে যাওয়ায় গরমে অস্বস্তি লাগছে। কয়েকটি বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে স্বস্তি আসতে পারে 2-1 দিনের মধ্যেই। হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। গত কয়েকদিন থেকে তাপমাত্রা বেড়ে গেছে, তবে আসার খবর যেটা হচ্ছে আজকেও আপনার হচ্ছে তাপমাত্রা কিছুটা কমে যাবে, কারণ ইতিমধ্যে কিছুটা মেঘ ঢুকেছে রাজশাহী অঞ্চল দিয়ে। আগামী 24 ঘন্টায় অনেক জায়গায় বৃষ্টি হবে এবং এটা আগামী পরশুদিনে বৃষ্টি হবে। সেক্ষেত্রে মোটামুটি অনেকটা সহনীয় তাপমাত্রা চলে আসবে। এবার টানা তাপপ্রবাহের শঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মে মাসে কয়েকটি কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। যেসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকবে সেই এলাকাতে আপনার কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকবে। মে মাসেও মাঝে মাঝে বৃষ্টি হবে এবং তাপমাত্রা ওইভাবে গতবারের মতো অসহনীয় তাপমাত্রা হবে না। এদিকে ভ্যাপসা গরমে রাজধানীতে বেড়েছে এসি ও চার্জার ফ্যান বিক্রি। চাহিদার সাথে দাম বাড়ারও অভিযোগ পাওয়া গেছে। অন্যান্য সময়ের তুলনায় সামান্য একটু বেশি মনে হয়, কারণ আমি এর আগে যেটা ইউজ করলাম ওই ফ্যানটার আর এখন দেখলাম 400-500 টাকায় ডিফারেন্স আছে। বর্তমানে গরম তো একটু বাড়তেছে, তো আমাদের সেলটা আস্তে আস্তে একটু বাড়তেছে, আর তার আগে সেলটা কিছু খারাপ ছিল। টুকটাক চলে আর কি হয়, আর মাঝরাতে একবারে মার্কেটে একবার ড্যামেজ হয়েছিল, কারণ টুকটাক মার্কেটে ছিল। তবে গরমের সঙ্গে চোখ রাঙাচ্ছে লোডশেডিং এর শঙ্কা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল সংবাদ সন্ধ্যায়। ধন্যবাদ সবাইকে।